আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর। যেহেতু ভেক্টরের আজকে প্রথম লেকচার, তাহলে আমরা দিতে পারি লেকচার 1। এখন ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারটাও আমরা টাইপ ভিত্তিকভাবে সবগুলো ম্যাথই করব এবং টাইপ ভিত্তিকভাবে সবগুলো কনসেপ্টই ক্লিয়ার করব। তো টাইপ ভিত্তিকভাবে ম্যাথ শুরু করার আগে প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে ভেক্টরের একদম বেসিক জিনিসগুলো। তাহলে প্রথম যে টপিকটা সেটার আমরা নাম দিতে পারি যে একদম বেসিক। তো ভেক্টর জিনিসটা আসলে কি? ভেক্টর জিনিসটা হলো এটা একটা রাশি। তো রাশি বলতে আমরা কি বুঝি? ধরো একটা রাশি। তো রাশি মূলত দুই প্রকার, এক হচ্ছে সদিক রাশি আর আরেকটা হচ্ছে অদিক রাশি। তাহলে এই যে রাশি দুই প্রকার, তাহলে এদের মধ্যে আসলে পার্থক্যটা কি? সদিক রাশি প্রকাশ করার জন্য অবশ্যই তোমাকে মান প্লাস দিক উল্লেখ করতেই হবে। কোনো জিনিসের শুধু মান দিয়েও এটাকে বোঝাতে পারবা না, শুধু দিক দিয়েও বোঝাতে পারবা না। মান এবং দিক দুইটা জিনিসই উল্লেখ করতে হবে, তাহলে সেটাকে সদিক রাশি বলতে পারবা। আর অদিক রাশি জিনিসটা কি? অদিক রাশি জিনিসটা হচ্ছে শুধুমাত্র মান থাকবে, এখানে দিকের দরকার নাই। তাহলে ভাইয়া সদিক রাশির কয়েকটা উদাহরণ দেওয়া যাক। সদিক রাশির একটা উদাহরণ দেওয়া যেতে পারে। ধরো দুইজন বন্ধু, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করলো যে তুমি কত দূরে আছো, বা কত বেগে আমি যদি দৌড়াতে পারি তাহলে আমি তোমাকে ধরতে পারবো। এখন দ্বিতীয় বন্ধুটা বলল যে আমি এত দূরে আছি, 30 কিলোমিটার দূরে আছি, তুমি 25 কিলোমিটার পার মিনিট বেগে যদি দৌড়াও তাহলে আমাকে ধরতে পারবা। কিন্তু তুমি জানো না যে 25 কিলোমিটার পার মিনিট বেগে যে তুমি দৌড়াবা সেটা আসলে কোন দিকে দৌড়াবা। তাহলে এই যে ইনফরমেশনটা সে দিল যে 25 কিলোমিটার পার মিনিট বেগে তুমি দৌড়াও, তাহলে এই ইনফরমেশনটা কিন্তু কমপ্লিট না, কারণ এটা থেকে বোঝা যাচ্ছে না যে আসলে কোন দিকে তার দৌড়ানো লাগবে, কোন দিকে দৌড়ালে সে দ্বিতীয় বন্ধুর কাছে যেতে পারবে। তাহলে এই যে বেগ, এটা একটা সদিক রাশি বলতে পারি আমরা। তাহলে বেগ হলো একটা সদিক রাশি। ঠিক এরকম বেগের মতো আরো অন্যান্য সদিক রাশিও আছে, যেমন ত্বরণ, এরপরে সরণ, এই জিনিসগুলো সদিক রাশি। তারপরে আরো আছে ওজন, এগুলো প্রত্যেকে এক একটা সদিক রাশি। কারণ অদিক রাশি কি? অদিক রাশি মানে হলো যেগুলোকে শুধুমাত্র মান দ্বারাই প্রকাশ করা যায় সেগুলোই হচ্ছে অদিক রাশি। সাপোজ তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে ঘড়িতে এখন সময় কয়টা বাজে, তুমি বললা রাত 9টা বেজে 10 মিনিট। তোমাকে কিন্তু কেউ জিজ্ঞেস করবে না যে কোন দিকে রাত 9টা বেজে 10 মিনিট। তাহলে এই যে সময়, এটাকে কিন্তু প্রকাশ করার জন্য আমাদের শুধুমাত্র মান হলেই হয়ে যাচ্ছে, দিকের কোনো দরকার নেই। তাহলে সময় একটি অদিক রাশি। ঠিক আছে, এখন তাহলে ভাইয়া ভেক্টর জিনিসটা কি? তো ভেক্টর জিনিসটা হচ্ছে সদিক রাশির প্রকাশের মাধ্যম হলো ভেক্টর। মানে একটা সদিক রাশিকে আমি যার মাধ্যমে প্রকাশ করব সেটাই হলো ভেক্টর। তাহলে ভেক্টরের সংজ্ঞাটা আশা করি বোঝা গেছে। তো ভেক্টরের আরো স্পেসিফিক সংজ্ঞা আমরা পরের টপিকেই শিখব। তাহলে আমরা লিখতে পারি যে ভেক্টরের সংজ্ঞাটা হচ্ছে সদিক রাশির প্রতিরূপ হলো ভেক্টর। তাহলে ভেক্টরের কয়েকটা উদাহরণ আমরা তো একটু আগেই শিখে আসলাম, আরো একবার দিতে পারি। সরণ, বেগ, ত্বরণ, ওজন, বল ইত্যাদি। ঠিক আছে, তো একটা জিনিসের সংজ্ঞা শিখলাম। এখন আমরা শিখবো যে এই যে ভেক্টর যে আমরা বলছি, তো এই ভেক্টরটাকে কি করে প্রকাশ করা হয়। তাহলে ভেক্টরের প্রকাশ,
ধরো আমি শুধু তোমাকে বললাম যে পি কিউ, এই পি কিউ দ্বারা তুমি আসলে কি বুঝবা? ঠিক আছে, পি কিউ দ্বারা তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারো যে এটা একটা পি কিউ হচ্ছে একটা সরল রেখা পি কিউ, এটুকুই বোঝা যেতে পারে। কিন্তু আমি আগেই বলে আসলাম যে ভেক্টর প্রকাশ করার জন্য অবশ্যই কি লাগবে? দিক লাগবে। তাহলে এই পি কিউ, শুধুমাত্র পি কিউ দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা আসলে একটা ভেক্টর না ভেক্টর না। তাহলে কি করতে হবে? এখানে একটা দিক দিতে হবে। তাহলে এই দিকটা আমরা কি করে দিতে পারি? ধরো আমরা পি কিউ এর ওপরে একটা তীর চিহ্ন দিলাম, এটা দেখো তো, এটা ইন্ডিকেট করছে না যে পি কিউ, তার উপরে একটা তীর চিহ্ন মানে হলো পি থেকে কিউ এর দিকে, পি থেকে কিউ এর দিকে। তাহলে ডিরেকশনটা কি? পি থেকে কিউ এর দিকে। তাহলে এই সরলরেখাতেই আমরা যদি এবার পি থেকে কিউ এর দিকে একটা ডিরেকশন দিয়ে দিই, তাহলেই হয়ে যাচ্ছে না যে বোঝাচ্ছে পি থেকে কিউ এর দিকে যাচ্ছে। তাহলে এখন এটাকে আমরা বলতে পারি যে এটা হলো একটা ভেক্টর। তাহলে পি কিউ এর উপরে যদি একটা তীর চিহ্ন দেওয়া হয় সেটা হচ্ছে একটা ভেক্টর। ঠিক এমন ভাবে আমরা যদি লিখি এ বি, এটাও একটা ভেক্টর। তাহলে ভেক্টর প্রকাশের মাধ্যম হচ্ছে এভাবে দুইটা বর্ণমালা নিয়ে একটা ভেক্টরকে প্রকাশ করা যায়, এবং এই ওপরের তীর চিহ্নটা ইন্ডিকেট করে যে ভেক্টরের দিকটা আসলে কোন দিক থেকে কোন দিকে। যেমন এই ক্ষেত্রে পি থেকে কিউ এর দিকে, এই ক্ষেত্রে এ থেকে বি এর দিকে। ঠিক একইভাবে আমরা যদি এভাবে লিখি বি এ, তাহলে এটা ইন্ডিকেট করবে বি থেকে এ এর দিকে। ঠিক আছে, তো এইভাবে দুইটা লেটারের মাধ্যমে যেমন একটা ভেক্টরকে প্রকাশ করা যায়, ঠিক তেমন ভাবে আমরা একটা লেটারের মাধ্যমে ভেক্টরকে প্রকাশ করতে পারি। তো একটা লেটারের মাধ্যমে কিভাবে প্রকাশ করব? সাপোজ আমরা লিখলাম যে এ, শুধুমাত্র এ লিখলে ভেক্টর বোঝাবে না। তাহলে কি করতে হবে? নিচে একটা দাগ দিতে হবে, অথবা এ লিখে উপরে একটা দাগ দিতে হবে, এটা দ্বারাও ভেক্টর বোঝায়। অথবা একটু গাঢ় করে, একটু গাঢ় করে এটা লিখতে হবে, এটা দ্বারাও ভেক্টর বোঝানো হয়। তাহলে আশা করি ভেক্টরের প্রকাশ নিয়ে আর কোনো সমস্যা নাই। এবার আমরা যে জিনিস দুইটা নিয়ে কথা বলবো সেটা হলো আদি বিন্দু এবং শেষ বিন্দু। আদি বিন্দু আরেকটা শেষ বিন্দু। তো ধরো যে এ বি একটা ভেক্টর, তো এই ভেক্টরের দিকটা কোন দিকে বলো তো? এ থেকে বি এর দিকে, বি এর দিকে। তাহলে ভেক্টরের শুরুটা হচ্ছে কোন বিন্দু থেকে? এ থেকে না? তো এই যে ভেক্টরের শুরুর বিন্দুটা, এটাকেই বলা হয় ভেক্টরের আদি বিন্দু। আদি বিন্দু। আচ্ছা, আবার এই ভেক্টরটাই আমরা এখানে লিখি এ বি, এ থেকে বি এর দিকে। তাহলে ভেক্টরটা দেখতে কিরকম হচ্ছে? এ থেকে বি এর দিকে যাচ্ছে। তো এই যে ভেক্টরের শুরুটা হচ্ছিল এ বিন্দু থেকে, শেষটা হচ্ছে কি বি বিন্দুতে এসে না? তাহলে বলা যায় না যে বি বিন্দুটা হচ্ছে এই ভেক্টরের শেষ বিন্দু। তো এই শেষের বিন্দুটাকেই বলা হয় ভেক্টরের শেষ বিন্দু। ঠিক আছে, তাহলে আশা করি ভেক্টরের প্রকাশ, ভেক্টরের আদি বিন্দু, ভেক্টরের শেষ বিন্দু, এই জিনিসগুলো শেষ হয়েছে। এবার আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেক্টরের ধারক। তো ধারক জিনিসটা কি? ধরো একটা ভেক্টর, ধরো একটা ভেক্টর হলো এ বি। তো এখন এতক্ষণ তো আমরা শিখে আসলাম, কি কি শিখলাম? যে ভেক্টরকে প্রকাশ করা হয় এরকম দুইটা লেটার দ্বারা, ভেক্টরের দিক কি এ থেকে বি এর দিকে, ভেক্টরের আদি বিন্দু কি প্রথম লেটারটা মানে এ, ভেক্টরের শেষ বিন্দু কি যেখানে গিয়ে শেষ হচ্ছে মানে বি। তাহলে এবার আমরা জানতে চাচ্ছি যে ধারকটা কি। ধারক হলো, সাপোজ আমি বললাম যে এখানে একটা বড় একটা সরলরেখা আছে যেটাকে আমি নাম দিলাম এক্স ওয়াই, এবং এই সরলরেখার একটা পার্ট আমি একটু কেটে নিলাম, এবং এই যে পার্টটুকু কেটে নিলাম এখানে আমি ধরলাম যে আমাদের ভেক্টর এ বিটা অবস্থান করছে। তো এ থেকে বি এর দিকে যেহেতু ভেক্টরটা, তাহলে আমি এ থেকে বি এর দিকে একটা অ্যারো চিহ্ন দিতে পারি। তো এই যে এ থেকে বি এর দিকে অ্যারো চিহ্ন দিলাম, এবং বড় একটা সরলরেখা এক্স ওয়াই, তার একটা ক্ষুদ্র পার্ট হচ্ছে এ বি ভেক্টর, এই ক্ষুদ্র পার্টটাই হচ্ছে আমার ভেক্টরটুকু। আর যে বড় সরলরেখাটার অংশ হচ্ছে এই ক্ষুদ্র পার্টটা, সেই বড় সরলরেখাটাকে বলা হচ্ছে ধারক রেখা। তাহলে এইখানে আমরা বলতে পারি না যে এক্স ওয়াই হলো
ধারক রেখা। কার ধারক রেখা? এ বি ভেক্টরের। ভেক্টর। তাহলে ধারক রেখা জিনিসটা বোঝা গেছে যে একটা বড় সরলরেখা আছে এক্স ওয়াই, এবং সেই সরলরেখা একটা ক্ষুদ্র পার্ট হচ্ছে আমার ভেক্টরটা। তো যে বড় সরলরেখার ক্ষুদ্র পার্ট ভেক্টরটা, সেই বড় সরলরেখাটাকেই বলা হবে ধারক রেখা। তাহলে এবার পরের টপিকে আসো। পরের টপিকটা হচ্ছে ভেক্টরের মান। ঠিক আছে, তো আবার আগের মতোই আমরা একটা ভেক্টর ধরে নিই এ বি। তো এই বিটাকে যদি আমরা একটা সরলরেখার মাধ্যমে প্রকাশ করি, এটা হলো আমার আদি বিন্দু, এটা হলো আমার শেষ বিন্দু বি, এবং ভেক্টরটা এ থেকে বি এর দিকে যাচ্ছে। এখন আমি বললাম এই ভেক্টরটার এই যে এ থেকে বি এর ডিস্টেন্স হলো 5 মিটার। এই যে 5 মিটার, এটাই অ্যাকচুয়ালি বোঝানো হয় যে এই ভেক্টরের মান, মানে এবি ভেক্টরের মান হলো 5। জিনিসটা কিরকম দেখো, এ হলো আমার আদি বিন্দু, বি হলো শেষ বিন্দু। তাহলে আমরা বলতে পারি না যে আদি বিন্দু ও শেষ বিন্দুর দূরত্ব হলো 5 মিটার, এটা আমরা বলতে পারি। এবং এই যে 5 মিটার দূরত্ব আদি বিন্দু এবং শেষ বিন্দুর, এই 5 মিটারটাই হলো এবি ভেক্টরের মান। অতএব এবি ভেক্টরের মান ইকুয়াল টু 5। এখন এই যে এবি ভেক্টরের মান, এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এ বি এটা তো হলো ভেক্টর, মান যখনই আমরা প্রকাশ করতে যাব তখন জিনিসটাকে এ বি এবং দুই পাশে দুইটা খাড়া চিহ্ন, এভাবে ভেক্টরের মানটা প্রকাশ করা হয়। তাহলে সাপোজ এ যদি একটা ভেক্টর হয়, তাহলে এর মানটাকে আমরা কি করে প্রকাশ করব? জাস্ট ভেক্টরটা লিখবো এবং দুই পাশে দুইটি খাড়া চিহ্ন দ্বারা ভেক্টরের মানটাকে প্রকাশ করা হবে। তাহলে আশা করি বোঝা গেছে। এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো একক ভেক্টর। একক ভেক্টর। তো একক ভেক্টরটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে ভেক্টরের দৈর্ঘ্য বা মান 1, তাকে একক ভেক্টর বলে। তাকে একক ভেক্টর বলে। ঠিক আছে, তো একক ভেক্টর তাহলে কাকে বলছে? যে ভেক্টরের মান 1, তাকে একক ভেক্টর বলে। এখন একক ভেক্টরের খুব সুন্দর একটা সংজ্ঞা আছে, তাহলে সংজ্ঞাটা আমরা একটু লিখে ফেলি। মান শূন্য নয় এমন যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরটির দিকে অথবা তার সদৃশ সমান্তরাল দিকে একটি একক ভেক্টর পাওয়া যাবে। একটি একক ভেক্টর পাওয়া যাবে। জিনিসটা কিরকম? মান শূন্য নয় এমন যে কোনো একটা ভেক্টর। তাহলে মান শূন্য না এমন একটা ভেক্টর আমরা চিন্তা করলাম যে এ ভেক্টর। ঠিক আছে, তাহলে মান শূন্য নয় মানে এ ভেক্টরের মানটা শূন্য হবে না। তাহলে এ ভেক্টরের মান কি এভাবে প্রকাশ করা যায়? এটা শূন্য হবে না, এরকম একটা ভেক্টর। তো এই ভেক্টরকে যদি এর মান দ্বারা ভাগ করা হয় তাহলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি যে একক ভেক্টর ইজ ইকুয়াল টু এই ভেক্টরটা, মানে অশূন্য একটা ভেক্টর এ ভেক্টর, এই ভেক্টরটাকে তার মান দ্বারা যদি ভাগ করা হয় তাহলেই একক ভেক্টর পাওয়া যাবে। এখন প্রশ্ন হলো, ভাইয়া এখানে আরো দুইটা জিনিস বলা আছে, ওই ভেক্টরটির দিকে অথবা তার সদৃশ সমান্তরাল দিকে। ধরে নাও এ ভেক্টরটার দিক হচ্ছে
এরকম দিকে, এ ভেক্টরের দিক। তো এই যে একক ভেক্টর আমি বের করলাম, এই ভেক্টরের দিকটাও হবে এই এ ভেক্টরের দিকেই। এই ভেক্টর যেদিকে যাচ্ছিল একই দিকে হতে পারে, অথবা সদৃশ সমান্তরাল, মানে এটা তো আমি বললাম যে এ ভেক্টরের একক ভেক্টরের দিকটা, ঠিক আছে। তাহলে এটা যেদিকে যাচ্ছে ওই দিকেই যাচ্ছে, অথবা এই এ ভেক্টরের সমান্তরাল একটা দিকে এটা যাবে। তাহলে এটার সমান্তরাল কি হতে পারে? এই দিকে, অথবা নিচের দিকে সেম এইদিকে হতে পারে। তাহলে হয় এ ভেক্টরের দিকে অথবা এর সমান্তরাল কোনো ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যাবে। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে একক ভেক্টরের সংজ্ঞাটাতে আরেকবার আসি। মান শূন্য না, এ একটা ভেক্টর নিলাম, এই ভেক্টরের মান শূন্য না, এরকম একটা ভেক্টরকে যদি ওই ভেক্টরেরই মান দ্বারা ভাগ করা হয় তাহলে একক ভেক্টর পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন একক ভেক্টর কি করে প্রকাশ করতে হয়? তাহলে একক ভেক্টর প্রকাশের উপায় হচ্ছে, এই যে আমরা এই ভেক্টরটার একক ভেক্টর বের করলাম না, তাহলে এটাকে প্রকাশ করা হবে এ, তার উপরে একটা উল্টা ভি চিহ্ন। এখন জিনিসটা দেখতে অনেকটা এরকম মনে হচ্ছে না, যে এ একটা ভেক্টর আছে বা এ একটা লেটার আছে, তার উপরে একটা টুপি পরাই দেওয়া হচ্ছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি, বা এটাকে নামকরণ অ্যাকচুয়ালি করা হয় যে এ হ্যাট, যেহেতু টুপির ইংরেজি হ্যাট, তাহলে এ হ্যাট, এভাবে এই জিনিসের নামকরণটা করা হয়ে থাকে। তাহলে একক ভেক্টর নিয়ে আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। পরের টপিকে চলে যাই। পরের টপিক হচ্ছে শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টর জিনিসটা নাম শুনেই বোঝা যাচ্ছে, একক ভেক্টর যেহেতু যে ভেক্টরের দৈর্ঘ্যের মান 1 সেটা হচ্ছে একক ভেক্টর। তাহলে শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের দৈর্ঘ্য বা পরম মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। তাহলে আমরা লিখে ফেলি যে ভেক্টরের দৈর্ঘ্য বা পরম মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। তাহলে শূন্য ভেক্টরকে প্রকাশ করা হয় কিভাবে? শূন্য ভেক্টরকে প্রকাশ করা হয় একটা জিরো দ্বারা, যেহেতু শূন্য হচ্ছে জিরো, তাহলে শূন্য, আর যেহেতু এটা একটা ভেক্টর তাহলে নিচে একটা দাগ, অথবা জিরো দিয়ে ওপরে একটা দাগ, অথবা আরেকটা কিভাবে প্রকাশ করার কথা বলছিলাম, যে জিরোটাকে একটু গাঢ় করে লিখতে হবে, তাহলে শূন্য ভেক্টরকে প্রকাশ করা যাবে। এখন চলো জেনে নিই যে শূন্য ভেক্টরের যে দুইটা বৈশিষ্ট্য আছে, সেই দুইটা বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানা যায়। শূন্য ভেক্টরের আদি ও প্রান্ত বিন্দু একই। আদি ও প্রান্ত বিন্দু একই। তাহলে আমি বললাম যে একটা ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এ। এখন বলা হচ্ছে যে শূন্য ভেক্টরের আদি বিন্দুও যা হবে প্রান্ত বিন্দুও সেম হবে। তাহলে আদি বিন্দু এ হলে প্রান্ত বিন্দুটা কত হবে বলতো? যেহেতু সেম হবে তাহলে এই হবে না, তাহলে এ ইন্টু এ, এবং এই যে দুইটা ভেক্টর এ ইন্টু এ, এটাই হলো শূন্য ভেক্টর, মানে আদি বিন্দু যেটা প্রান্ত বিন্দু সেম। তাহলে প্রথম যে বৈশিষ্ট্য সেটা আমরা কি জানলাম? শূন্য ভেক্টরের আদি এবং প্রান্ত বিন্দু দুইটাই একই। 2 নাম্বার, শূন্য ভেক্টরের দিক নির্ণয় করা যায় না। আচ্ছা হ্যাঁ, শূন্য ভেক্টর মানে কি বললাম? যে ভেক্টরের দৈর্ঘ্য বা পরম মান শূন্য, মানে এই ভেক্টরটার কোনো ভ্যালু নাই বা কোনো মান নাই। তাহলে যেহেতু কোনো মান নাই, তাহলে এর কোনো আসলে দৈর্ঘ্যও নাই। দৈর্ঘ্য নাই এরকম কি হতে পারে? জাস্ট একটা ফোঁটা। এখন এই একটা ফোঁটা দেখে তুমি কি বলতে পারবা যে এই ফোঁটাটার দিকটা কোন দিকে? কখনোই কিন্তু বলা সম্ভব না। এই কারণে বলা হচ্ছে শূন্য ভেক্টরের দিক নির্ণয় করা যায় না, ঠিক আছে। তাহলে আমরা অনেকগুলা কনসেপ্টই শিখে আসলাম। আমরা শিখে আসলাম প্রথম থেকে রাশি কয় প্রকার, সদিক রাশি এবং অদিক রাশি। এরপরে আমরা শিখলাম কি ভেক্টর সংজ্ঞা, ভেক্টরের কাকে বলে, ভেক্টরের প্রকাশ। তারপরে আমরা শিখেছি আদি বিন্দু কি, শেষ বিন্দু কি, ধারক রেখা কি, ভেক্টরের মান কিভাবে দেখাতে হয়। এরপরে আমরা শিখলাম একক ভেক্টর কাকে বলে, শূন্য ভেক্টর কাকে বলে, ঠিক আছে। এবার আমরা নতুন টপিকে যাব।
এবার আমরা যে জিনিসটা নিয়ে শিখবো সেটা হচ্ছে সমান ভেক্টর অথবা সদৃশ ভেক্টর। সমান ভেক্টরের আগে যে জিনিসটা নিয়ে আমরা শিখবো সেটা হচ্ছে সদৃশ ভেক্টর। তো সদৃশ ভেক্টরের কিছু শর্ত আছে, তো শর্তগুলো আগে আমরা দেখে নিই। যদি দুইটি ভেক্টরের দিক একই হয়, দিক একই হয়, ধরো একটা ভেক্টর আছে এ বি এবং এটার দিক আমি দিলাম এ থেকে বি এর দিকে, তাহলে এ বি এই ভেক্টরটাকে যদি আমরা একটা সরলরেখা দ্বারা প্রকাশ করি তাহলে এভাবে প্রকাশ করা যায় না। এটা হলো আমার এ, এটা হলো বি, এবং এ থেকে বি এর দিকে প্রকাশ করা যায়। এবং আরো একটা ভেক্টর আমি নিলাম যেটা হচ্ছে সিডি, আমি বললাম সি থেকে ডি এর দিকে এটার দিকের ডিরেকশনটা, তাহলে এটাকে আমি যদি একটা সরলরেখায় প্রকাশ করি তাহলে এভাবে প্রকাশ করা যায় না, সি থেকে ডি এর দিকে। তাহলে দেখো তো যে এই যে এ বি এবং সিডি এই দুইটা ভেক্টরের দিক কি একই দিকে যাচ্ছে না? তাহলে যদি দুইটি ভেক্টরের দিক একই হয়, প্রথম শর্তটা এ বি এবং সিডি দুইটা ভেক্টরই মেনে চলছে। 2 নাম্বার শর্ত কি? ধারক রেখা একই বা সমান্তরাল হয়, সমান্তরাল হয়। এখানে খুব সুন্দর একটা কনসেপ্ট আছে, খেয়াল করো। ধারক রেখা একই বা সমান্তরাল, একটু খেয়াল করে আসো তো যে ধারক রেখা আমি কি বলেছিলাম। ধারক রেখা হলো যে বড় একটা সরল রেখা যার অংশ হচ্ছে আমার ছোট্ট ভেক্টরটা। তাহলে ধরলাম যে এ বি আমাদের যে ভেক্টরটা ছিল সেটা হলো এই যে এক্স ওয়াই, এই সরল রেখার একটা অংশ। তাহলে বলতে পারি না যে এ বি এর ধারক রেখা হচ্ছে এক্স ওয়াই। আবার সিডি, এটাকে আমি বললাম যে এই সিডি ভেক্টরটা, এখানে একটা বড় সরলরেখা আছে ইউভি, এই সরলরেখার একটা ছোট্ট পার্ট হচ্ছে সি ডি। তাহলে এটা বলা যায় না যে এক্স ওয়াই হচ্ছে এবি ভেক্টরের একটা ধারক রেখা আর ইউভি হচ্ছে সিডি ভেক্টরের ধারক রেখা। এখন এই ধারক রেখাটা, এই যে দুইটা ধারক রেখা, এরা দুইটা কি সমান্তরাল না? এক্স ওয়াই ধারক রেখা এবং ইউভি ধারক রেখা, এই দুইটা ধারক রেখা অবশ্যই সমান্তরাল। তাহলে দেখো তো কন্ডিশনটা মানছে কিনা, ধারক রেখা একই বা সমান্তরাল হয়। এখানে তো দুইটা ধারক রেখা সমান্তরাল আছে, তাহলে বলা যায় যে কন্ডিশনটা মেনে চলছে। আবার একই কিভাবে হতে পারে? ধরো আমি একটা বড় একটা লাইন টানলাম এক্স কমা ওয়াই, এখানে এক্স এ পাশে ওয়াই, তাহলে এখানে আমি একটা ক্ষুদ্র পার্ট চিন্তা করলাম এ থেকে বি এর দিকে, এ বি। আবার এই ধারক রেখারই আমি আরেক পাশে আমি সি থেকে ডি ভেক্টরটা আইডেন্টিফাই করলাম। তাহলে এই ধারক রেখার একটা পার্ট হচ্ছে এ বি, আরেকটা পার্ট হচ্ছে সিডি। তাহলে বলা যায় না যে এ বি এবং সিডি ভেক্টর দুইটার ধারক রেখা একই এবং সেটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে কন্ডিশনটা দেখো তো, দুইটা ভেক্টরের ধারক রেখা একই, এই যে এ বি এবং সিডি ভেক্টরের ধারক রেখা একই, সেটা হলো এক্স ওয়াই অথবা সমান্তরাল। এই যে এক্স ওয়াই আর ইউভি দুইটা ধারক রেখাই হচ্ছে সমান্তরাল। তাহলে দুইটা কন্ডিশনই ফুলফিল করছে, হয় সমান্তরাল হবে ধারক রেখা দুইটা অথবা ধারক রেখা একই হবে। তাহলে আশা করি দ্বিতীয় কন্ডিশনটা ভালো মতো বোঝা গেছে। তৃতীয় কন্ডিশনটা কি? তৃতীয়টা অ্যাকচুয়ালি কোনো কন্ডিশন না, এটা বলা যায় একটা বৈশিষ্ট্য। দৈর্ঘ্য সমান হতেও পারে নাও পারে। তাহলে ভাই এটা আসলে কেমন কথা, দৈর্ঘ্য সমান হতেও পারে আবার নাও পারে? জিনিসটা অনেকটা এরকম যে এ থেকে বি মনে করো একটা ভেক্টর এবং এটাকে আমি বললাম 5 মিটার। আবার আরেকটা ভেক্টর আমাদের কি ছিল, সিডি, এটাকে আমি বললাম 7 মিটার। এখন প্রথম দুইটা কন্ডিশন অলরেডি মেনে গেছে, এ বি আর সিডি। লাস্টে এসে দেখা গেল যে এ বি এর দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিটার, সিডি এর দৈর্ঘ্যটা হচ্ছে 7 মিটার। তার মানে কি এদের দৈর্ঘ্য কি সমান? না, দৈর্ঘ্য সমান না। কিন্তু এই যে 3 নাম্বার কন্ডিশন কি বলছে, দৈর্ঘ্য সমান হতেও পারে নাও পারে। তাহলে এখানে সমান না, তাহলে সমান না কিন্তু এটাও তো আমার কন্ডিশনের মধ্যেই ছিল ভাইয়া, তাহলে কন্ডিশনটা কি মেনে চলছে না? দৈর্ঘ্য সমান হয়নি। তাহলে এ বি আর সিডি দেখো প্রথমে দিক একই, এটা মেনে চলেছে। ধারক রেখা একই বা সমান্তরাল, এটাও তারা মেনে চলেছে। তাদের দৈর্ঘ্য সমান হতেও পারে নাও পারে, ক্ষেত্রে আমরা দেখলাম সমান হচ্ছে না, তাহলে তৃতীয় কন্ডিশনটাও মেনে চলছে। তাহলে বলা যায় যে এ বি ও সিডি হলো সদৃশ ভেক্টর।
ঠিক আছে, তাহলে সদৃশ ভেক্টর আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব যে সদৃশ ভেক্টর থেকেই পরের কনসেপ্টটা আসে, সেটা হলো সমান ভেক্টর। সমান ভেক্টরটা সদৃশ ভেক্টর থেকে কেন আসলো ভাইয়া? আচ্ছা, সমান ভেক্টরের সংজ্ঞাটা দিলেই বুঝতে পারবা। সদৃশ ভেক্টর দ্বয়ের মান সমান হলে তাকে সমান ভেক্টর বলা হবে। ভেক্টর বলা হবে। জিনিসটা কি, চলো আরেকটু একটু বোঝার চেষ্টা করি। দেখো, সদৃশ ভেক্টরের প্রথম দুইটা কন্ডিশন মনে আছে কি? তাহলে আরেকবার একটু দেখে আসি। প্রথম কন্ডিশনটা কি ছিল? দিক একই হয়। এই কন্ডিশনটাই আমরা এই সমান ভেক্টরের ক্ষেত্রেও লিখব। যদি দুইটি ভেক্টরের দিক একই হয়, এটা একটা কন্ডিশন। এবং 2 নাম্বার কন্ডিশনটা কি? সদৃশ ভেক্টরে কি ছিল? ধারক রেখা একই বা সমান্তরাল হয়। এবং এখানে আমরা দুইটা ভেক্টর এ বি এবং সি ডি নিয়ে সেটা বুঝেও ছিলাম যে কিভাবে ধারক রেখা একই বা সমান্তরাল হচ্ছে, তাই না? তাহলে এখানেও সেম কন্ডিশনটা আমি আরেকবার লিখি। ধারক রেখা একই বা সমান্তরাল হয়। তাহলে দুইটা কন্ডিশন বোঝা গেল। 3 নাম্বার কন্ডিশনটাই ভাইয়া সদৃশ ভেক্টরের সাথে সমান ভেক্টরের ভিন্নতা বা ডিফারেন্সটা ক্রিয়েট করে দিচ্ছে। দেখো, 3 নাম্বার কন্ডিশন সদৃশ ভেক্টরের ক্ষেত্রে কি ছিল? দৈর্ঘ্য সমান হতেও পারে, নাও পারে। কিন্তু সমান ভেক্টরে এসে আমি বললাম যে সদৃশ ভেক্টর দ্বয়ের মান সমান হলে, মান সমান মানে কি? দৈর্ঘ্যটা সমান হতেই হবে। তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য অসমান হওয়ার কোনো অপশনই নাই। এই ক্ষেত্রে অবশ্যই দৈর্ঘ্য সমান হতেই হবে। তাহলে আরেকবার আমরা একটু ভেক্টর দুইটা নিয়ে চিন্তা করি। ধরো যে এ বি একটা ভেক্টর, এ বি ভেক্টর এইখান বাম থেকে ডান দিকে যাচ্ছে, এবং সি ডি আরেকটা ভেক্টর, সি থেকে ডি বাম থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে দুইটা ভেক্টরই কি দিক একই। আবার বললাম ধারক রেখা একই বা সমান্তরাল হয়। তাহলে আমরা ধরে নিলাম দুইটারই ধারক রেখা হচ্ছে এক্স ওয়াই। এখান থেকে এ, এখানে হচ্ছে বি, এ থেকে বি, এখানে সি, এখানে হচ্ছে ডি, সি থেকে ডি। তাহলে একই ধারক রেখা এক্স ওয়াই এর উপরে দুইটা ভেক্টর আছে, এ থেকে বি এর দিকে একটা, আরেকটা হচ্ছে সি থেকে ডি এর দিকে। ঠিক আছে, তাহলে তাদের ধারক রেখা একই। তাহলে প্রথম দুইটা কন্ডিশন মেনে চলছে। এবার দেখলাম যে তাদের দৈর্ঘ্য সমান হতেই হবে। আমি ধরে নিলাম যে এ থেকে বি, এ বি যে ভেক্টরটা সেটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, এবং সি থেকে ডি এটার যে ভেক্টরটা, এই ভেক্টরের দৈর্ঘ্য হলো 5 মিটার। তাহলে এবি ভেক্টরের মান বা এবি ভেক্টরের দৈর্ঘ্য মানকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, দুই পাশে দুইটা খাড়া চিহ্ন দ্বারা। আর সিডি ভেক্টরের যে দৈর্ঘ্য বা মান, সেই দুইটাই কি সমান না? তাহলে এখানে 3টা কন্ডিশনই মেনে চলছে। আমরা বলতে পারি যে অতএব এ বি ও সিডি সমান ভেক্টর। এবার একটু মজা জিনিস খেয়াল করো যে আগের উদাহরণটাতে আমরা আরেকবার একটু ফেরি। সদৃশ ভেক্টর, দেখো সদৃশ ভেক্টরের লাস্ট যে কন্ডিশনটা ছিল যে এবি হলো 5 মিটার, সিডি হলো 7 মিটার। তো দুইটা ভেক্টরের মানটা কি সমান আসছে? মান কিন্তু সমান আসছে না। কিন্তু সমান না আসার পরেও যেহেতু সদৃশ ভেক্টরের কন্ডিশন হচ্ছে দৈর্ঘ্য সমান নাও পারে, নাও হতে পারে, এই কারণে আমি এবি এবং সিডিকে সদৃশ ভেক্টর বলতে পারবো। কিন্তু সমান ভেক্টরের কন্ডিশনে স্পষ্টভাবে বলা আছে দৈর্ঘ্য সমান হতেই হবে। তাহলে এ বি আর সিডি এর দৈর্ঘ্য যদি একটার হতো 5 মিটার আর একটা 7 মিটার, তাহলে কিন্তু আমি বলতে পারতাম না যে এ বি আর সিডি হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর আমি কেন বলতে পারছি? কারণ এ বি এবং সিডি দুইটারই দৈর্ঘ্য হচ্ছে সেম, দুইটারই দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এই কারণে আমি দুইটাকে সমান ভেক্টর বলতে পারছি। ঠিক আছে, তাহলে সমান ভেক্টর থেকেই আমাদের পরের কনসেপ্টটা আসে, সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর, তো বিপরীত ভেক্টরের কন্ডিশনগুলো কি কি?
যদি দুইটি ভেক্টরের, দেখো এখানে সমান ভেক্টরের সাথে সবগুলো কন্ডিশনই মিলবে, শুধু এই জিনিসটা মনে রাখো, বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত মানে কি, একটা আরেকটার বিপরীতমুখী, মানে একটা যদি হয় পূর্ব থেকে পশ্চিম, আরেকটা হবে পশ্চিম থেকে পূর্ব, তার মানে কি দিকটা অবশ্যই ভিন্ন হবে। তাহলে একটা কন্ডিশনই জাস্ট একটু চেঞ্জ হবে এই ক্ষেত্রে, সেটা হলো দিক ভিন্ন হবে। পরের দুইটা কন্ডিশন আগের মতো থাকবে। তাহলে কন্ডিশন 2 নাম্বারটা ছিল ধারক রেখা একই বা সমান্তরাল, এবং আরেকটা কন্ডিশন ছিল দৈর্ঘ্য সমান হতেই হবে। ঠিক আছে, তাহলে বিপরীত ভেক্টরটা বোঝা গেল। এখন বিপরীত ভেক্টর নিয়ে আরেকটু কনসেপ্ট আমরা একটু ক্লিয়ার করি। ধরো একটা ভেক্টর আছে এ বি, আমি বললাম যে এটার বিপরীত ভেক্টর কি হবে। বিপরীত ভেক্টরের মানে অ্যাকচুয়ালি প্রথম কন্ডিশনটা যে দিকটা ভিন্ন হতে হবে। তাহলে এ বি, এটার দিকটা কি বলতো, এ থেকে বি এর দিকে না। তাহলে এ বি এর বিপরীত ভেক্টর কিরকম হবে, উল্টা দিকে, এ থেকে বি এর দিকে যাচ্ছিল এ বি, তাহলে এর বিপরীত ভেক্টরটা হবে বি থেকে এ এর দিকে। তাহলে এ বি এর বিপরীত ভেক্টর হচ্ছে বি থেকে এ এর দিকে। অথবা এখানে আমরা দিকটা একটু চেঞ্জ করে দিতে পারি। খেয়াল করো যে এখান থেকে আমরা বলতে পারি যে এ থেকে বি এর দিকে যাচ্ছিল, এবার আমার আসতে হবে বি থেকে এ এর দিকে। তাহলে জাস্ট দিকটা বিপরীত করে দাও, তাহলেই এ বি এর বিপরীত ভেক্টর আমরা এখানে এটা পেয়ে যাচ্ছি। এটা যে কথা, বি এ একই কথা, মানে অ্যাকচুয়ালি ডিরেকশনটা কি বোঝাচ্ছে আমার, বি থেকে এ এর দিকে। এখানেও কিন্তু বোঝাচ্ছে বি থেকে এ এর দিকে। আরেকটা জিনিস খেয়াল করো যে আমি ধরো একটা ভেক্টরের আগে একটা নেগেটিভ চিহ্ন দিলাম, মাইনাস এ বি। তো এই যে ভেক্টরের আগে একটা নেগেটিভ চিহ্ন, এটা দ্বারাও কিন্তু বোঝানো হয় যে যে ভেক্টরটা আমি ইন্ডিকেট করছি সেটার বিপরীত ভেক্টরকে আমার লাগবে। তাহলে এই যে মাইনাস এ বি লিখলাম আমরা, তাহলে এটা সমান কিন্তু বি এ, মানে বি থেকে এ এর দিকে। আগে ছিল এ থেকে বি এর দিকে, তার আগে একটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল বি থেকে এ এর দিকে। বুঝা গেছে? ওকে। এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ভেক্টরের স্কেলার গুণন। তাহলে টপিকের নাম দিয়ে দিই ভেক্টরের স্কেলার গুণন। তো ভেক্টরের স্কেলার গুণন এটা আসলে কি বোঝাচ্ছে? খুবই সিম্পল। ধরো ইউ একটা ভেক্টর আর এম হলো স্কেলার রাশি। ধরো ইউ একটা ভেক্টর আর এম হলো স্কেলার রাশি, তাহলে এম ইন্টু ইউ এটাও একটা ভেক্টর হবে, একটি ভেক্টর হবে। জিনিসটা কি, ইউ একটা ভেক্টর, আমি ধরে নিলাম যে এম ইকুয়াল টু 2, তাহলে 2u একটি ভেক্টর হবে। মোট কথা, কোনো একটা ভেক্টরের সাথে যদি তুমি একটা স্কেলার সংখ্যাকে গুণ দাও, তাহলে যে নতুন গুণফলটা পাওয়া যাবে সেটাও একটি ভেক্টর হবে। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার বৈশিষ্ট্যে আসি। ধরো m গ্রেটার দেন 0, মানে m ইকুয়াল টু, আমি বললাম গ্রেটার দেন যেহেতু 0 তাহলে লিখতে পারি 3, কারণ 3 তো অবশ্যই গ্রেটার দেন 0। তাহলে m এর ভ্যালু যেহেতু 3, তাহলে আমরা m ইন্টু ইউ এটা সমান লিখতে পারি না যে 3 ইন্টু ইউ। তো এই যে 3u আমরা 1 নম্বরে তো বলে আসলাম যে 3uটাও একটা ভেক্টর অবশ্যই হবে, যেহেতু ইউ একটা ভেক্টর ছিল তার সাথে একটা স্কেলার গুণ দেওয়া হচ্ছে 3, তাহলে 3u অবশ্যই একটা ভেক্টর হবে। এখন কথা হচ্ছে এই যে 3u যে ভেক্টর হবে, এই ভেক্টরের দিকটা কোন দিকে হবে? খেয়াল করো যে m এর ভ্যালু যদি 0-র চেয়ে বড় হয়, মানে একটা ধনাত্মক সংখ্যা হয়, তাহলে নতুন যে ভেক্টরটা পাওয়া যাবে তার দিক হবে 3u এর দিক হবে
ইউ এর দিকেই, ইউ এর দিকেই। বুঝা গেছে? আচ্ছা, 3 নম্বরে এম গ্রেটার দেন 0 দেখলাম, আমরা আরেকটা দেখতে পারি এম লেস দেন 0। তাহলে এম লেস দেন 0 যেহেতু, তাহলে এম ইকুয়াল টু আমরা লিখতে পারি যে -4। -4 কি অবশ্যই লেস দেন 0 না? তাহলে আমরা বলতে পারি না যে অতএব এম ইন্টু ইউ সমান -4 ইন্টু ইউ। ঠিক আছে? তা এই যে -4 ইন্টু ইউ এর দিকটা কোন দিকে হবে? খেয়াল করো, আমি একটু আগে কিন্তু বলে আসলাম যে ভেক্টরের সামনে মাইনাস থাকা মানে হচ্ছে দিক বিপরীত দিকে। তো ইউ একটা ভেক্টর, তার সামনে একটা মাইনাস আছে, তার মানে কি এর দিকটা কি ইউ এর বিপরীত দিকে হবে না? হ্যাঁ, এর দিকটা হবে ইউ এর বিপরীত দিকে, একদম সোজা হিসাব। তাহলে ইউ ভেক্টর যেদিকে সেটা বিপরীত দিকে। বুঝা গেছে? আচ্ছা, মোটামুটি ভেক্টরের বেসিক এই পর্যন্তই ছিল। এখন আমরা টাইপ ভিত্তিক ম্যাথে চলে যাব। তো প্রথম যে টাইপটা আমরা শিখব সেটা হচ্ছে যে ভেক্টরের সূত্রাবলী ব্যবহার করে প্রমাণ। তাহলে আমরা কি শিখব? ভেক্টরের সূত্রাবলী ব্যবহার করে প্রমাণ। তো ভেক্টরের সূত্রাবলী ব্যবহার করে প্রমাণ করতে হবে। কি সূত্রাবলী আমরা আসলে শিখব? তো প্রথম যে সূত্রটা আমরা শিখব সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা আসলে কি বলে? যেহেতু ত্রিভুজ, তাহলে আমরা একটা ত্রিভুজ প্রথমে ড্র করি। ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সরি এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট আর সি একটা পয়েন্ট, এই ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু। এখন আমি বললাম যে এ থেকে বি এর দিকে একটা ভেক্টর আছে, তাহলে ডিরেকশনটা কি এ থেকে বি এর দিকে। আবার বললাম বি থেকে সি এর দিকে আরো একটা ভেক্টর আছে, তাহলে বি থেকে সি এর দিকে একটা ভেক্টর আছে। তো এই যে এ বি, এটাকে আমরা আনলাম এ থেকে বি এর দিকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি না এ থেকে বি, এ বি। আবার বি থেকে সি, বি থেকে সি। তো ভেক্টর যোগের, তার মানে দুইটা ভেক্টরকে যোগ করা হবে। এই যে দুইটা ভেক্টরকে যদি আমরা যোগ করি, তাহলে তৃতীয় ভেক্টর বা যোগফলটা অ্যাকচুয়ালি কি পাওয়া যাবে সেটা আমরা এই দুইটা ভেক্টর দেখে বলে দিতে পারবো। খেয়াল করো কিভাবে বলতে পারবো। দেখো এ বি, এ থেকে বি এর দিকে আসতেছে এবং এটার যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু বিসিটা শুরু হয়ে যাচ্ছে, বিসি। তো এরকম যখন দুইটা ভেক্টর এই ফরম্যাটে থাকবে তখন এদের যোগফল ভেক্টরটা হবে প্রথম ভেক্টরটা মানে এ বি ভেক্টরের প্রথম বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরটা মানে বিসি ভেক্টরের শেষ বিন্দু, তার মানে এ থেকে সি এর দিকে। আরেকবার বলি, যখন দেখবা যে একটা ভেক্টর এ বি এটার শেষ বিন্দু থেকে আরেকটা ভেক্টর বি সি এর শুরু হচ্ছে, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু মানে এ থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু সি পর্যন্ত মানে এ থেকে সি এর দিকে। তাহলে লেখা যায় না এ থেকে সি এর দিকে। দেখো এই জিনিসটাকে আরেকটু ইজিলি বলা যেতে পারে বা আরেকটু ইজিলি মনে রাখা যেতে পারে। কিভাবে? দেখো এ বি আর বিসি যোগ করছি, দুইটারই এই লেটারটা কি একই রকম দেখতে না? তুমি জাস্ট সিম্পলি এই লেটারটাকে বাদ দিয়ে দাও। এই লেটারটাকে বাদ দিলে থাকে কি, এখান থেকে থাকে এ, এখান থেকে থাকে সি। তাহলে এই যে এ আর সি এই দুইটা নিয়ে গঠিত হচ্ছে আমার যোগফল ভেক্টরটা মানে এ সি, এ থেকে সি এর দিকে। একদম সিম্পল। তাহলে এই লাইন থেকে আমি পরের লাইনটা দেখো লিখতে পারি কিনা, এ বি প্লাস বিসি, আমি এসিটাকে বামে নিয়ে আসলাম, মাইনাস এসি ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। আচ্ছা, এখন দেখো তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, প্লাস সি বলতে পারো যে কি করলেন। দেখো একটু আগে আমরা পড়ে আসছিলাম বিপরীত ভেক্টর। তো বিপরীত ভেক্টর আমরা কখন বুঝি? যে সামনে একটা নেগেটিভ চিহ্ন আছে, তারপরে এসি আছে, তো নেগেটিভ চিহ্নটা সরিয়ে দিয়ে আমি এসি এর বিপরীত ভেক্টরটা লিখতে পারি। বিপরীত ভেক্টরটা কি? এসি এর বিপরীত ভেক্টর হবে এ থেকে সি এর দিকে ছিল এসি ভেক্টরটা, তাহলে এর বিপরীত ভেক্টর হবে সি থেকে এ এর দিকে। তাহলে এই যে নেগেটিভ চিহ্নটা সরিয়ে আমি একটা পজিটিভ চিহ্ন আনলাম এবং ভেক্টরটাকে সি থেকে এ এর দিকটা দিয়ে দিলাম। এটাই হলো এসি এর বিপরীত ভেক্টর সি এ।
তাহলে বোঝা গেছে জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের এই ইকুয়েশনটাই আসলো, এটাকে আমরা অ্যান্সারও দিতে পারি বা যে কোনো একটা নাম বলতে পারো। তাহলে মেনলি আমাদের এখান থেকে বোঝার জিনিসটা কি, যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা কি করে ব্যবহার করতে হয়। তাহলে আরেকটা উদাহরণ দেখি। ধরো এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো আর, এখানে তিনটা শীর্ষবিন্দু। এবার একটু ভিন্নভাবে চিন্তা করো। ধরো প্রথম ভেক্টরটা হলো পি থেকে আর এর দিকে, তাহলে আমরা লিখলাম পি আর, এবং দ্বিতীয় ভেক্টরটা হলো আর থেকে কিউ এর দিকে, তাহলে পি আর প্লাস আর কিউ। তাহলে এদের যোগফল ভেক্টরটা কোন দিকে হবে? দেখো বলেছিলাম প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শুরু করে দ্বিতীয় ভেক্টর শেষ বিন্দু মানে কিউ, তাহলে পি থেকে কিউ এর দিকে। আবার এভাবেও চিন্তা করা যায়, এখানে দুইটা লেটার আর 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 দুইটাই কি একই রকম, এই দুইটাকে জাস্ট একটু বাদ দিয়ে দাও, বাদ দিয়ে থাকে কি পি আর কিউ, এই দুইটা নিয়েই আমার যোগফল ভেক্টরটা গঠন হবে। বুঝা গেছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ওকে, এবার আমরা আসি পরের সূত্রতে। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র, তাহলে অবশ্যই একটা সামান্তরিক আঁকতে হবে। ধরো এটা একটা সামান্তরিক এবং এখানে একটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হলো সি বিন্দু। আমি বললাম যে এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে একটা হচ্ছে ও এ, এটা একটা বাহু, আর একটা হচ্ছে ও সি, এটা আরেকটা বাহু। সন্নিহিত দুইটা বাহু দুইটা ভেক্টরকে নির্দেশ করছে। ও এ কে আমি বললাম যে ইউ একটা ভেক্টর, আর ও সি কে আমি বললাম ভি আরেকটা ভেক্টর। তাহলে ও এ কে নির্দেশ করছে হচ্ছে ইউ, আর ও সি কাকে নির্দেশ করছে? ভি ভেক্টরটাকে। তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল বা এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টরটা হবে এই সামান্তরিকের কর্ণ বরাবর ও বি বরাবর। তাহলে লব্ধি ভেক্টর ও বি সমান আমরা বলতে পারি না যে সন্নিহিত বাহু দুইটার যোগফল মানে ও এ প্লাস ও সি, বা অন্যভাবে বলা যায় যে ও এ একটা ভেক্টর, ও সি আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফলই হলো ও বি মানে কর্ণ বরাবর ও বি ভেক্টরটা। ঠিক আছে, তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এবং ভেক্টর যোগের সামান্তরিক সূত্র আমাদের শেখা হলো। তাহলে চলো এবার আমরা হচ্ছে ডিরেক্ট আমাদের বইয়ের একটা ম্যাথ, বইয়ের প্রথম যে ম্যাথটা 1 এর এ, সেই ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে আমি অবশ্যই বলে রাখি যে এখানে যে রেফারেন্স বইটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে কেতাব স্যারের। তাহলে এই টাইপের যে ম্যাথগুলো আমরা শিখবো, এখানে চলে আসি। এই টাইপ এর ম্যাথস। প্রথম কোশ্চেন 1 এ, কোশ্চেনটা কি? এ বি সি একটি ত্রিভুজ, ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু, এবং এ বি ইজ ইকুয়াল টু সি এবং এ সি ইজ ইকুয়াল বি হলে দেখাও যে এডি ইজ ইকুয়াল টু হাফ বি প্লাস সি। তাহলে ম্যাথের প্রথমে কিছু পরিচয় দেওয়া আছে এবং শেষে এই জিনিসটা প্রমাণ করতে হচ্ছে। তাহলে প্রথমে যে পরিচয়গুলো দেওয়া আছে সেগুলো একটু আমরা আঁকার চেষ্টা করি। কি পরিচয় দেওয়া আছে? প্রথমে বলা আছে কি এবিসি একটি ত্রিভুজ, তাহলে এ বি সি একটা ত্রিভুজ আমরা ড্র করলাম। ডি বিন্দু হলো বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিসি এর মাঝামাঝি একটা ডি বিন্দু দিই। বলা আছে এ বি ইকুয়াল টু সি ভেক্টর, মানে এ থেকে বি এর দিকে একটা ভেক্টর, সেটার
নাম দেওয়া হচ্ছে সি ভেক্টর। তাহলে এ থেকে যেহেতু বি এর দিকে ডিরেকশনটা আমরা এইভাবে দিলাম এবং ভেক্টরটার নাম দিলাম সি ভেক্টর। এ সি, এ থেকে সি এর দিকে আরেকটা ভেক্টর এবং এই ভেক্টরের নাম দিলাম বি ভেক্টর। দেখাতে বলছে কি এ ডি, তাহলে এ আর ডি কে কানেক্ট করে দিই। এ ডি ইজ ইকুয়াল টু, আচ্ছা এ থেকে ডি এর ডিরেকশনে দেখো, এ থেকে ডি এর দিকে, তাহলে এ থেকে ডি এর দিকে অ্যারোটা দিতে পারি। এ ডি ইজ ইকুয়াল টু হাফ বি প্লাস সি, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। এবার এখানে আমরা জাস্ট একটু আগে শিখে আসা ত্রিভুজের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দুইটা ত্রিভুজ এখানে অ্যাপ্লাই করব। প্রথমে আমরা ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটা এ বি ডি, এই ত্রিভুজ এ বি ডি তে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে পাই। কি পাই খেয়াল করো যে আমরা শুধু এবিডি এই পার্টটুকু আলাদা একটু এঁকে নিচ্ছি বোঝানোর জন্য, জাস্ট এটা তোমার পরীক্ষার খাতায় আঁকা লাগবে না। তাহলে এ বি এই ডিরেকশনে, এ ডি এই ডিরেকশনে, তাহলে আমরা বিডি এর ডিরেকশনটা ধরে নিই যে এটা অ্যাকচুয়ালি এই ডিরেকশনে যাচ্ছে। তো এই ডিরেকশনে ধরলাম, তাহলে খেয়াল করো যে এখানে যদি ত্রিভুজ এর মানে যোগের সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, জিনিসটা দেখতে এরকম না যে এ থেকে বি পর্যন্ত আসছে, বি থেকে ডি এর দিকে যাচ্ছে। এই দুইটার আমরা যোগ করি, এ বি যোগ বিডি। খেয়াল করো তো এই যে বি আর বি দুইটাই সেম, তাহলে এটা সমান আমরা লিখতে পারি এডি, জাস্ট এই লেটারটা আর এই লেটারটা নিয়ে এডি। আবার এভাবেও তো বোঝা যায় যে এ বি এটা ছিল আমার প্রথম ভেক্টর এবং এই ভেক্টরের শেষ থেকেই আমার দ্বিতীয় ভেক্টরটা শুরু হলো, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল হবে প্রথম ভেক্টরের প্রথম বিন্দু বা আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু, মানে এ থেকে ডি এর দিকে এডি। তাহলে এটাকে আমরা এই সমীকরণে আনতে পারি। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা। এডিটাকে জাস্ট আমি একটু বামে লিখলাম আর এ বি প্লাস বিডি এভাবে লেখা যায়। আচ্ছা দেখো তো মেইন যে চিত্রটা বিডিটা কি, ডিটা যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিডি কে আমরা বলতে পারি না হাফ ইন্টু বিসি, বলা তো যায় অবশ্যই। তাহলে এ বি প্লাস বিডিটাকে বলা যায় হাফ ইন্টু বিসি, ঠিক আছে। তো একদম ফাইনালি আমাদের সমীকরণটা দাঁড়ালো কি, এডি ইজ ইকুয়াল টু এ বি প্লাস হাফ ইন্টু বিসি, এটাকে আমরা দিলাম 1 নম্বর। এইবার আমরা যেটা করব যে আমরা এবিডি তে ভেক্টর যোগ ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। এবার আমরা যে বড় যে ত্রিভুজটা এ বি সি সেটাতে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি করব, চিত্রটা আমি আরো একবার এঁকে নিই, এ বি সি আর এটা ছিল ডি, এ থেকে ডি এর দিকে, এ থেকে বি এর দিকে, এ থেকে সি এর দিকে। আমরা এবার যে বড় ত্রিভুজ এ বি সি সেটাতে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে ত্রিভুজ এ বি সি তে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি। তাহলে অ্যাপ্লাই করো তো, দেখো এ থেকে বি এর দিকে আসতেছে এবং এই ভেক্টরটা যেখানে শেষ সেখান থেকে আমি নতুন একটা ভেক্টর শুরু করি বিসি। তাহলে আমরা লিখতে পারি কি এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। কিভাবে, এই যে বি আর এই যে বি একই জিনিস, তাহলে এটাকে বাদ দিব, তাহলে বাকি থাকছে কি এ আর সি, যে এসি। আবার এভাবেও চিন্তা করতে পারো যে এ বি ছিল আমার প্রথম ভেক্টরটা, এটার শেষ থেকেই শুরু হলো হচ্ছে বিসি, তাহলে যোগফল ভেক্টরটা কি হবে, প্রথম ভেক্টরের আদি বিন্দু এ থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু সি, মানে এসি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এখান থেকে লিখতে পারি না যে বিসি ইজ ইকুয়াল টু এসি মাইনাস এ বি, জাস্ট এই এ বি কে ডানে সরিয়ে নিলাম, ঠিক আছে। এটাকে আমরা একটু 2 নম্বর সমীকরণ দিই। এবার খেয়াল করো যে 1 নম্বর সমীকরণে আমার একটা টার্ম ছিল যে বিসি, আবার এখানে 2 নম্বর সমীকরণে আমি বিসি এর একটা সমীকরণ পেয়েছি।
আমরা যেটা করব যে 1 নাম্বার সমীকরণে 1 নং সমীকরণে এখান থেকে যে বিসিটা পেলাম আমরা বিসি ইকুয়াল টু এসি মাইনাস এবি বসিয়ে পাই তাহলে কিভাবে বসাবো দেখো এই সমীকরণটা আরেকবার লিখি এডি ইকুয়াল টু এবি প্লাস হাফ বিসি এডি ইজ ইকুয়াল টু এবি প্লাস হাফ বিসি এখানে এই বিসি এর জায়গায় জাস্ট আমরা এসি মাইনাস এবিটা বসাবো তাহলে আমরা লিখতে পারি এবি প্লাস হাফ এসি মাইনাস এবি ভেরি গুড তাহলে আমরা লিখতে পারি কি এবি প্লাস হাফ দ্বারা যদি গুণ করে দিই হাফ ইন্টু এসি মাইনাস হাফ ইন্টু এবি লেখা তো যায় তো দেখো এখানে একটা এবি আছে এবং সেখান থেকে হাফ এবি বাদ যাচ্ছে তাহলে আমরা বলতে পারি না যে হাফ এবি থাকবে হ্যাঁ বলা তো যায় তাহলে হাফ এবি প্লাস হাফ এসি এরকম থাকছে দেখো এই দুইটা থেকে হাফটাকে কমন নেওয়া যায় না তাহলে হাফটা কমন নিলে আমার কি থাকছে এবি প্লাস এসি ঠিক আছে তাহলে দেখো এই যে এডি সমান হাফ এবি প্লাস এসি পেলাম এখন এই এবি আর এসির একটা নাম আছে যেটা কোশ্চেনে দেওয়া ছিল খেয়াল করো যে এবি ইকুয়াল টু সি ভেক্টর আর এসি ইকুয়াল টু বি ভেক্টর তাহলে এবি প্লাস এসি এটাকে আমরা লিখতে পারি না যে হাফ এবি এর জায়গায় আমরা বসাতে পারি সি ভেক্টর এসি এর জায়গায় বসাতে পারি বি ভেক্টর সি প্লাস বি লেখা তো অবশ্যই যায় তাহলে ফাইনালি জিনিসটা দেখতে কিরকম হলো যে এডি বাম পক্ষে ছিল এডি ইকুয়াল টু হাফ সি প্লাস বি আছে এটাকে আমরা বলতে পারি বি ভেক্টর প্লাস সি ভেক্টর এভাবেও লেখা যায় জাস্ট বিটাকে সামনে আনলাম এডি ইকুয়াল টু হাফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলা হচ্ছিল প্রমাণে বলাই হচ্ছিল এডি ইকুয়াল টু হাফ বি প্লাস সি তাহলে আজকের যে ক্লাসটা সেটাতে আমরা কি কি শিখলাম যেহেতু আজকে প্রথম ক্লাস ভেক্টরের একদম বেসিক জিনিসগুলো আমরা আলোচনা করেছি শুরু থেকে আরেকবার একটু রিক্যাপ করি যে রাশি দুই প্রকার সদিক রাশি এবং অদিক রাশি সদিক রাশি কি যাকে প্রকাশ করার জন্য অবশ্যই মান এবং দিক লাগবে এটা নিয়ে আমরা জানলাম এরপর অদিক রাশি যাকে প্রকাশ করার জন্য শুধু মান হলেই হয় এরপরে ভেক্টরের সংজ্ঞা কি শিখলাম যে সদিক রাশি প্রতিরূপী হলো ভেক্টর তারপরে শিখলাম ভেক্টরকে কি করে প্রকাশ করতে হয় দুইটা বর্ণ থাকবে এবং তাদের উপরে একটা তীর চিহ্ন থাকবে তীর চিহ্নটা প্রকাশ করবে আমার ভেক্টরের দিকটা আসলে কোন দিক থেকে কোন দিকে বা তুমি দুইটা লেটার না দিয়ে জাস্ট একটা স্মল লেটার দিয়েও ভেক্টরকে প্রকাশ করতে পারো এইভাবে এরপরে আমরা শিখলাম যে আদি বিন্দু কাকে বলে শেষ বিন্দু কাকে বলে প্রথম যে লেটারটা সেটা হচ্ছে আদি বিন্দু শেষ যে লেটারটা সেটা হচ্ছে শেষ বিন্দু তারপরে শিখলাম ধারক রেখা ধারক রেখা কি যে বড় সরলরেখার অংশ হচ্ছে আমার ক্ষুদ্র ভেক্টরটা সেই বড় সরলরেখাকেই বলা হবে ধারক রেখা এরপরে কি ভেক্টরের মান কিভাবে বের করতে হয় যে কোনো একটা ভেক্টরকে যদি আমরা দুইটা খাড়া চিহ্ন দ্বারা আবদ্ধ করে দিই তাহলে ওই ভেক্টরের মান বোঝানো হবে এবং ভেক্টরের মানটা কি আসলে আদি বিন্দু থেকে শেষ বিন্দু দূরত্বটা তো ভেক্টরের মানের পরে আমরা পেলাম হচ্ছে একক ভেক্টর কি যে ভেক্টরের দৈর্ঘ্য বা মান 1 তাকে হচ্ছে একক ভেক্টর বলা হয় তাহলে একক ভেক্টরে আমরা একটা সুন্দর সংজ্ঞা শিখেছি সেটা হচ্ছে কি মান শূন্য নয় এমন যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরটির দিকে অথবা তার সদৃশ সমান্তরাল দিকে একটি একক ভেক্টর পাওয়া যাবে ঠিক আছে শূন্য ভেক্টর যে ভেক্টরের দৈর্ঘ্য বা পরম মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে শূন্য ভেক্টরের প্রকাশ কি শূন্য দিয়ে একটা শূন্য লিখবা জাস্ট নিচে একটা ভেক্টরের চিহ্ন একটা শূন্য লিখবা ওপরে একটা দাগ অথবা শূন্যকে একটু গাঢ় করে দিবা শূন্য ভেক্টরের দুইটা বৈশিষ্ট্য আমরা জানলাম শূন্য ভেক্টরের আদি এবং প্রান্ত বিন্দু হচ্ছে একই আরেকটা বৈশিষ্ট্য কি শূন্য ভেক্টরের দিক নির্ণয় করা যায় না দুইটা বৈশিষ্ট্য এরপরে আমরা কি শিখলাম আমরা শিখলাম সদৃশ ভেক্টরের তিনটা বৈশিষ্ট্য বা তিনটা শর্ত তাকে মেনে চলতে হয় প্রথম শর্ত কি দিক একই হতে হবে 2 নম্বর শর্ত কি ধারক রেখা একই বা সমান্তরাল হতে হবে 3 নম্বর শর্ত কি দৈর্ঘ্য সমান হতেও পারে নাও পারে অর্থাৎ দুইটা ভেক্টরের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলেও তারা সদৃশ হতে পারবে সমান না হলেও সদৃশ হতে পারবে যদি প্রথম দুইটা শর্ত মেনে চলে ঠিক আছে তারপরে আসলে সমান ভেক্টরের আর সদৃশ ভেক্টরের মধ্যে পার্থক্যটা কি সদৃশ ভেক্টরের 3 নাম্বার কন্ডিশন ছিল দুইটা ভেক্টর সমান হতেও পারে নাও পারে
কিন্তু সমান ভেক্টরের কি বলেছিলাম যে দৈর্ঘ্য সমান হতেই হবে, ঠিক আছে। বাকি দুইটা কন্ডিশন সদৃশ ভেক্টরের মতোই। এরপরে আসো বিপরীত ভেক্টর। সমান ভেক্টর আর বিপরীত ভেক্টরের পার্থক্যটা হচ্ছে বিপরীত ভেক্টরে জাস্ট দিকটা ভিন্ন হতে হবে, মানে বিপরীত দিকে হতে হবে। এরপরে আমরা শিখলাম ভেক্টরের স্কেলার গুণন। কোনো একটা স্কেলার রাশি দ্বারা যদি কোনো ভেক্টরকে গুণ করা হয় তাহলে ভেক্টরটা মানে একটা ভেক্টরই প্রকাশ করা হয় এটাকে। যেমন এম ইন্টু ইউ, এটা দ্বারা একটা ভেক্টরই বোঝানো হয়ে থাকে। আবার এম গ্রেটার দেন 0 যদি হয়, মানে এম এর ভ্যালু 0-র চেয়ে বড় একটা কোনো সংখ্যা, তাহলে যে নতুন ভেক্টরটা পাওয়া যাবে তার দিক হবে আগের ইউ ভেক্টরের দিকেই। কিন্তু এম যদি 0 হয়, মানে 0-র চেয়ে ছোট হয়, তাহলে কি হবে ভাইয়া? তাহলে হবে যে 0-র চেয়ে যেহেতু ছোট, তাহলে একটা নেগেটিভ থাকবে না, আর নেগেটিভ মানেই আমরা জানি যে বিপরীত। তাহলে এই যে যদি এম এর ভ্যালুটা 0-র চেয়ে ছোট হয় মানে নেগেটিভ হয়, তার মানে নতুন যে ভেক্টরটা পাওয়া যাবে সেটার দিকটা হবে ইউ ভেক্টরের বিপরীত দিকে। এরপরে আমরা চলে গেছি যে আমাদের টাইপ ভিত্তিক ম্যাথে। তো প্রথম যে টাইপটা আমরা শিখেছি সেটা হচ্ছে ভেক্টরের সূত্রাবলী ব্যবহার করে প্রমাণ। তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, এটা ছিল আমাদের প্রথম সূত্র। সূত্রটা কি? যদি কোনো একটা ভেক্টর এবং এই ভেক্টরের শেষ থেকেই যদি নতুন একটা ভেক্টরের শুরু হয় এবং এই দুইটা ভেক্টরের যোগফল যদি আমরা বের করতে চাই, তাহলে যোগফলটা হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু, মানে প্রথম বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত ভেক্টর। তাহলে এ বি এটা একটা ভেক্টর, প্লাস বি সি এটা আরেকটা ভেক্টর, এদের যোগফলটা হবে এ সি, ঠিক আছে। একইভাবে পি থেকে আর এটা একটা ভেক্টর, আর থেকে কিউ এটা আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফল হবে পি কিউ। আরেকটা আমরা উপায় শিখেছি যে পি আর প্লাস আর কিউ, দুই জায়গা থেকে কি আর কমন, আর কমন যেটা সেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে বাদ দেওয়া হলে বাকি থাকছে কি পি আর কিউ, এই দুইটা নিয়েই আমার যোগফল ভেক্টরটা। আরেকটা সূত্র আমরা শিখলাম কি? ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটা কি? যদি একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, এই যে এটা ও এ একটা সন্নিহিত বাহু, ও সি আর একটা সন্নিহিত বাহু, দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টরকে যদি প্রকাশ করা হয়, তাহলে এদের যোগফলটা হবে এই সামান্তরিকের কর্ণ বরাবর, মানে ও বি এটা হচ্ছে কর্ণ, এটার ইকুয়াল টু আমরা বলতে পারি ও এ প্লাস ও সি, ঠিক আছে। এরপরে আমরা কেতাব স্যারের আজকে জাস্ট একের এ নাম্বার ম্যাথটা সলভ করলাম আমরা ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটা ব্যবহার করে। তো এই ম্যাথটা আমরা জাস্ট ত্রিভুজ সূত্র ব্যবহার করে দুইটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করেছি। এই ম্যাথটা করার জন্য তোমরা জাস্ট বাসায় 2-একবার প্র্যাকটিস করো, তাহলে এনাফ। নেক্সট ক্লাসে আমরা কেতাব স্যারের এই প্রথম যে ভেক্টরের চ্যাপ্টারটা সেটা থেকে আরো কিছু ম্যাথ দেখব, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত।